একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকে। ধরুন আপনি দাবা খেলছেন, আপনার হাতে রাজা, মন্ত্রী, হাতি সব আছে, কিন্তু বোর্ডের মাঝখানে যে ঘরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনার নাম। সেই ঘরটার নাম বাংলাদেশ। আর এই মুহূর্তে এই বোর্ডের খেলা খেলছে আমেরিকা, চীন, ভারত, এবং আমরা 18 কোটি মানুষ সেই বোর্ডের উপর বসে আছি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই খেলার আসল ছবিটা কি, আগামী কয়েক বছরে আপনার পকেটে এর উপর কি প্রভাব পড়বে, এবং সবশেষে একটা প্রশ্ন রেখে যাব যেটার উত্তর আপনাকেই ভাবতে হবে। বঙ্গোপসাগর, অনেকে ভাবেন এটা শুধু মাছ ধরার জায়গা বা সাইক্লোনের পথ, কিন্তু আসলে বিশ্বের মোট কন্টেইনার ট্রাফিকের প্রায় অর্ধেক এই সমুদ্র পথ দিয়ে যায়। মানে যে জিনিসটা আপনি অ্যামাজন বা আলিবাবা থেকে অর্ডার করেছেন বা আপনার পার্শ্ববর্তী দেশ অর্ডার করেছে, সেটার বড় অংশ এই পথ দিয়ে আসে। আমেরিকায় যে তেল যায়, ইউরোপে যে পণ্য যায়, অনেকটাই এই পথে। এই পথের শীর্ষে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন বুঝুন যে দেশ এই পথ নিয়ন্ত্রণ করতে পারবে বা যার প্রভাব থাকবে বাংলাদেশে, সে দেশ আসলে এশিয়ার অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য তিনটা পরাশক্তি এই মুহূর্তে ঢাকার দিকে চোখ রেখেছে। প্রথমে চীন। চীনের একটা বড় মাথা ব্যথার নাম মালাক্কা প্রণালী। সিঙ্গাপুরের কাছে ওই সরু পথটা যদি আমেরিকা বন্ধ করে দেয়, চীনের তেল সরবরাহ থেমে যাবে, অর্থনীতি থেমে যাবে। তাই চীন চায় বিকল্প পথ। বাংলাদেশের মধ্যে ইউনান থেকে বঙ্গোপসাগর, এই পথটা চীনের জন্য স্বপ্নের পথ। তাই বেল্ট অ্যান্ড রোড ও কক্সবাজারে সাবমেরিন ঘাঁটি করতে চায়। তাই মোংলা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায় চীন। এখন আমেরিকা বলছে চীনকে এই অঞ্চলে আসতে দেওয়া যাবে না। সেজন্যই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেজন্যই কোয়াড জোট, এবং সম্প্রতি বাংলাদেশে একটি আধুনিক বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে আমেরিকা। আর সেটার পারমিশন দিয়েছে ইউনূস সরকার। আমেরিকা নিজেদের সামরিক বেস করতে চায় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্য, মিজোরাম, আসাম, মণিপুর, ত্রিপুরা, এগুলো ভূপরিবেষ্টিত। বাংলাদেশ ছাড়া এই রাজ্যগুলোতে পণ্য পৌঁছাতে হলে কলকাতা থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যেতে হয়, প্রায় 1600 কিলোমিটার। ভারত চিকেন নেক দিয়ে তাদের পণ্য আনা নেওয়া করে, কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট দেয় সেই পথ হয় মাত্র 100 কিলোমিটার। এই কারণে বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে অপরিহার্য। তিনটা শক্তি, তিনটা আলাদা স্বার্থ, একটা দাবার বোর্ড, আর মাঝখানে আমরা। 2024 সালের আগস্টে যা ঘটেছিল তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এবং তারপর থেকে এই অঞ্চলের পুরো ভূরাজনৈতিক সমীকরণ বদলে গেছে। কিভাবে? বিগত সরকারের একটা নীতি ছিল ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সেই নীতি থেকে সরে আসার পর ভারতের সাথে সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। প্রমাণস্বরূপ বলা যেতে পারে, মে 2025 সালে ভারতের গার্ডেন শিপ বিল্ডার্স এর সাথে বাংলাদেশের নৌবাহিনীর একটা $21 মিলিয়ন ওশান গোয়িং ট্যাগ বোট, গভীর সমুদ্র জাহাজ টেনে আনার বোট, এই বোট তৈরির বাণিজ্যিক চুক্তি যা বাংলাদেশ সরকার বাতিল করে। দুই দেশের বার্ষিক সামরিক মহড়া সম্প্রতি বন্ধ হয়ে গেছে। রাজনৈতিকভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কূটনীতি এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান, যেটা ভারতের সার্বভৌমের জন্য হুমকি মনে করছে ভারত। এই শূন্যতা কে পূরণ করছে? চীন। বাংলাদেশ চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন J-10CE যুদ্ধবিমান কিনছে। লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণের কাজ চীনা প্রকৌশলীরা করছে। তিস্তা নদী মহাপরিকল্পনার চীনা বিনিয়োগ আসছে, মানে এগুলো পরিকল্পনা করা হচ্ছে। আর নভেম্বর 2025-এ পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ 50 বছর পর চট্টগ্রাম বন্দরে এসেছে। এই প্রতিটা ঘটনা ভারতের জন্য একটি বার্তা, এবং প্রতিটা ঘটনা বাংলাদেশকে একটি নতুন কৌশলগত জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু এই খেলার আরেকটা দিক আছে, যেটা আপনার সরাসরি পকেটে লাগবে।
মানে আপনার পকেটের ভার দীর্ঘশ্বাস হয়ে উঠবে। নভেম্বর 2026, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। শুনতে কি ভালো লাগছে? অবশ্যই, কিন্তু এর পেছনে একটা গল্প আছে যেটা মিডিয়া খুব কম বলে। গত 4 দশক ধরে বাংলাদেশে এলডিসি দেশ হিসেবে ইউরোপ, আমেরিকা, কানাডায় শুল্কমুক্তভাবে পণ্য বিক্রি করতে পারছিল। মানে বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে যাচ্ছিল কোনো শুল্ক ছাড়াই। এখন সেই সুবিধা শেষ হবে। ইউরোপে বাংলাদেশের পোশাক 8 থেকে 15% শুল্ক বসবে। এখন ভাবুন, বাংলাদেশের মোট রপ্তানির 85% আসে গার্মেন্টস থেকে। সেখানে হঠাৎ 8 থেকে 15% শুল্ক বসলে কি হবে? ইউরোপের ক্রেতারা ভাববেন, একই দামে ভিয়েতনাম থেকে পাচ্ছি, তাহলে বাংলাদেশ থেকে কেন নেব? আর ভিয়েতনামের নিজস্ব কাঁচামাল আছে, উৎপাদনশীলতা বেশি। এই প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে যাওয়ার আশঙ্কা বাস্তব। গবেষণা বলছে শুধু এই শুল্ক পরিবর্তনে বাংলাদেশের জিডিপি 1.53% কমতে পারে, আর জিএম রপ্তানি কমতে পারে প্রায় 12%। এবং এই একটা কারণেই 40 লাখের বেশি গার্মেন্টস শ্রমিকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এর বাইরেও আছে দেশের বাহ্যিক ঋণের বোঝা। বর্তমানে বাংলাদেশের মোট বিদেশি ঋণ $113 বিলিয়ন বেশি, এবং শুধু 24-25 অর্থবছরে ঋণ পরিশোধ করতে হয়েছে $4.11 বিলিয়ন, যা 5 বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় 36% পৌঁছে গেছে। এই সংখ্যাগুলো যখন একসাথে দেখেন, তখন একটা ছবি মানুষের কাছে ফুটে উঠছে। বাংলাদেশ তার ইতিহাসের সবচাইতে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। কিন্তু সব ছবি অন্ধকার না, একটা সুযোগের গল্পও আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা শুধু বোঝা না, এটা সম্পদও। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বাংলাদেশের পথে পণ্য পাঠালে পরিবহন খরচ কমে 40%, যার বেনিফিট নিতে পারে বাংলাদেশ। নেপাল থেকে বিদ্যুৎ আসছে ইতিমধ্যেই। গত নভেম্বর 2024-এ প্রথমবার ত্রিদেশীয় বিদ্যুৎ লেনদেন সফল হয়েছে। নেপাল থেকে ভারতের গ্রিড হয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ, এখন সেটা 60 মেগাওয়াটে উন্নত হতে যাচ্ছে। সুইজারল্যান্ড শুধু ট্রানজিট করিডোর হওয়ার কারণে বছরে $1 বিলিয়ন আয় করে। বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাব হতে পারে, তাহলে সম্ভাবনা অনেক বড়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি হলে যেখানে বড় জাহাজ ভিড়তে পারবে, সেটা এই অঞ্চলের বাণিজ্যের পথ বদলে দিতে পারে। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে দরকার দুটো জিনিস: 1, দক্ষ কূটনীতি; 2, অভ্যন্তরীণ সুশাসন। এবং এখানেই আসে আসল প্রশ্নটা। আওয়ামী লীগকে নিয়ে দেশে বিতর্ক অনেক, কিন্তু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা নিরপেক্ষ মূল্যায়ন করা দরকার। পদ্মা সেতু বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করার পরও নিজস্ব অর্থায়নে নির্মাণ, এটা কোনো সাধারণ কাজ না। মেট্রো রেল, জাপানের সাথে সম্পর্ক ব্যবহার করে দেশের ইতিহাসে প্রথম শহুরে রেল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ার সাথে $12.65 বিলিয়ন চুক্তি। রাশিয়া 90% অর্থায়ন করছে, কিন্তু 22 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশ ডলারের কিস্তি দিতে পারছে না, রুশ জাহাজ বন্দরে ভিড়তে পারছে না। তখন কি করেছিল সরকার? রাশিয়া আর চীনের সাথে ত্রিপক্ষীয় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো, কিস্তি দেওয়া হবে চীনা মুদ্রায়। এবং এই কূটনৈতিক চালে $164 মিলিয়ন জরিমানা মওকুফ হলো। চলতি বছরে 28 এপ্রিল 2026 রূপপুরে প্রথম ইউনিটে সফলভাবে ফুয়েল লোডিং শুরু হয়েছে। এবছরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই গল্পটা বলছি কারণ এটা কূটনীতির জটিলতা বোঝায়। একটা মেগা প্রকল্প চালু রাখতে একসাথে রাশিয়া, চীন এবং আমেরিকার চাপ সামলাতে হয়েছে। এই ধরনের মাল্টিভেক্টর কূটনীতি অনেক বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং দক্ষতার ফসল। তাহলে বাংলাদেশের জন্য সামনে কোন পথ খোলা? বাংলাদেশের সামনে একটাই পথ: স্মার্ট নন অ্যালাইনমেন্ট, অর্থাৎ চীনের সাথে অবকাঠামো বিনিয়োগ থাকুক, কিন্তু ঋণের শর্তে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমেরিকা ও ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক মজবুত করতে হবে।
জিএসপি প্লাস যোগ্যতা অর্জন করতে হবে। ভারতের সাথে ট্রানজিট ও পানি চুক্তির ন্যায্য বাস্তবায়নে চাপ রাখতে হবে এবং সবচেয়ে জরুরি ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমাতে হবে। যদিও বিএনপি সরকার একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে বসিয়েছে, সেই গভর্নর সম্পর্কে জানতে উপরে আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন। রপ্তানিকে শুধু পোশাকের উপর নির্ভরশীল না রেখে ঔষধ, আইটি, চামড়া খাতে বিস্তার ঘটাতে হবে। কর জিডিপি অনুপাত বাড়াতে হবে, যা এখন মাত্র 7.1%, এশিয়ার সবচেয়ে কম। কিন্তু এই সব কিছুর জন্য দরকার রাষ্ট্রনৈতিক দূরদর্শিতা, দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবার ক্ষমতা। এবং এখানে এসেই আমি একটা প্রশ্ন রেখে যাই। আওয়ামী লীগ এই 1.5 দশকে যে মাল্টিভেক্টর কূটনৈতিক অভিজ্ঞতা তৈরি করেছিল, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলোর প্রতিটি ছিল বছরের পর বছরের আন্তর্জাতিক লবিং, বিভিন্ন পরাশক্তির সাথে একই সাথে সম্পর্ক বজায় রাখার দক্ষতা। ফেব্রুয়ারি 2026-এ ক্ষমতায় আসা বিএনপি সরকার বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণা করেছে। কথাটা সুন্দর, উদ্দেশ্যও হয়তো ভালো, কিন্তু যে মুহূর্তে এলডিসি সুবিধা শেষ হচ্ছে, যে মুহূর্তে চীন, আমেরিকা, ভারত ত্রিমুখী চাপ প্রয়োগ করছে, যে মুহূর্তে রূপপুরের মতন মেগা প্রকল্পের ঋণের কিস্তি আসছে, সেই মুহূর্তে শুধু নীতি ঘোষণা যথেষ্ট না, দরকার অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং পরীক্ষিত কূটনৈতিক পরিপক্কতা। তো প্রশ্নটা হলো, বর্তমান বিএনপি সরকার কি আওয়ামী লীগের মতন বিশ্বব্যাপী কূটনৈতিক এবং রাজনৈতিক শক্তিমত্তা দেখাতে পারবে, নাকি বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবে পরীক্ষিত হওয়ার আগেই ভূ রাজনৈতিক চাপের কাছে নত স্বীকার করবে? উত্তরটা আমি জানি না, আপনিও জানেন না হয়তো, কিন্তু এই প্রশ্নটা মাথায় রেখে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ দেখুন। কমেন্টে বলুন আপনি কি মনে করেন, কারণ এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং এই 18 কোটি মানুষের একটা দেশের ভবিষ্যৎ। চারিদিকে দলীয়করণ, দুঃশাসন, অন্যায়, অত্যাচার, কাজের চেয়ে দেখানো সস্তা সিম্প্যাথির প্রতিযোগিতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই চিন্তা আপনাদেরই করতে হবে। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই। বিএনপি কি আমেরিকার সাথে করা চুক্তি বাতিল করতে পারবে এবং এই চুক্তি কিভাবে বাংলাদেশকে আমেরিকার গোলাম করবে, জানতে এই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।